আজকে আমি আলোচনা করছি জর্জ বার্নার্ড শয়ের প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান সম্পর্কে। তো আর্মস অ্যান্ড দ্য ম্যান এটি একটি অ্যান্টি রোমান্টিক কমেডি ইন 3 অ্যাক্টস। তো নাটকটা শুরু করার আগে আমরা নাটকের ক্যারেক্টার সম্পর্কে একটু জেনে নিলে আমাদের নাটকটা বুঝতে সুবিধা হবে। তো এখানে 7টি ক্যারেক্টার আছে, খুব ইম্পর্ট্যান্ট। তো এই 7টি ক্যারেক্টার সম্পর্কে আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত। 1 নম্বর হচ্ছে পল প্যাটকক এবং তার স্ত্রী হচ্ছে ক্যাথরিনা প্যাটকক এবং তাদের মেয়ে হচ্ছে রায়না প্যাটকক। তারপরে পরের ক্যারেক্টার আছে সার্জিয়াস, ব্লান্সলি, লুকা অ্যান্ড নিকোলা। আমি প্রত্যেকের সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে মেজর পল প্যাটকক, মানে রায়নার 50 বছর বয়সী অযোগ্য বাবা। তিনি বুলগেরিয়ান মানদণ্ডে ধনী, কিন্তু তিনি অশিক্ষিত, অভদ্র এবং অযোগ্য। তারপর হচ্ছে ক্যাথরিন প্যাটকক, মানে রায়নার মা। তিনি দেখতে একজন কৃষকের মতো এবং আচরণেও, কিন্তু তিনি সর্বদা ফ্যাশনেবল ড্রেসিং গ্রাউন এবং পরে থাকেন, যাতে তিনি নিজেকে একজন বিনয়ীর মহিলা হিসেবে উপস্থাপন করতে পারেন। তারপর হচ্ছে রায়না প্যাটকক। রায়না প্যাটকক হচ্ছে 23 বছরের একজন রোমান্টিক আদর্শবাদী, যিনি যুদ্ধকে মহৎ এবং বীরত্বপূর্ণ কাজের দৃষ্টিকোণ থেকে দেখেন। তারপরের ক্যারেক্টার হচ্ছে সার্জিয়াস সারনাভ, অত্যন্ত সুদর্শন তরুণ বুলগেরিয়ান অফিসার, যিনি সার্বদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করেছিলেন, যা ছিল এক অভূতপূর্ব সাফল্য। তার পরের ক্যারেক্টার হচ্ছে ক্যাপ্টেন ব্লান্সলি। তিনি ছিলেন সুইজারল্যান্ডের একজন পেশাদার সৈনিক, যিনি সার্বিয়ান সেনাবাহিনীতে কর্মরত। তার বয়স হচ্ছে 34 বছর এবং তিনি যুদ্ধের বোকামি সম্পর্কে সম্পূর্ণ বাস্তববাদী। তার পরের ক্যারেক্টার হচ্ছে লুকা। লুকা হচ্ছে ওই প্যাটকপের মহিলা একজন কর্মচারী। সে ছিল তরুণী এবং শারীরিকভাবে আকর্ষণীয়, এবং সে তার চেহারাকে উচ্চাকাঙ্ক্ষী পছন্দের জন্য ব্যবহার করে। তার পরের ক্যারেক্টার হচ্ছে নিকোলা। নিকোলা একজন বাস্তববাদী মধ্যবয়সী চাকর, যে খুবই ব্যবহারিক। এও ছিল ওই প্যাটকপ ফ্যামিলির একজন চাকর। দেখো, তোমাদের নোবেলটার 3টা অ্যাক্ট আছে, ঠিক আছে? তো আমি তোমাদের পরপর 3টা অ্যাক্টেরই বাংলা মানেটা তোমাদের বলে দিচ্ছি নাটকটা সম্পর্কে, তোমরা শোনো। দেখো, ফার্স্ট অ্যাক্টে কী হয়েছিল, যে 1885 সালের নভেম্বরের একটা রাত বুলগেরিয়ান সৈন্যদলের মেজর পেটকপের সুন্দরী যুবতী কন্যা রায়না শোবার উদ্যোগ করছে। বাইরের দিকে খোলা জানালা দিয়ে বরফে ঢাকা তারার আলোর শুভ্রা পর্বতের চূড়া দেখা যায়। ঘরটা সুন্দর আসবাবপত্রে সাজানো, গৃহস্বামীর রুচি ও সমৃদ্ধির পরিচয় দেয় এটাতে। তো সেই সময় কী হয়েছিল, রায়না বারান্দায় দাঁড়িয়ে নৈশ আকাশের সৌন্দর্য অনুভব করছে। তার মন রঙিন কল্পনায় পূর্ণ হয়ে উঠেছে। এমন সময় তার মা ক্যাথরিন খুব ব্যস্তসম্মতভাবে সেখানে এসে তাকে বকুনি দেয়। তার না ঠান্ডা লাগে। ক্যাথরিন তারপর তাকে যুদ্ধের সুসংবাদ শোনালেন। ওই সময় বুলগারদের সঙ্গে সার্বদের যুদ্ধ চলছিল। কি একটা যুদ্ধে বুলগারদের মেজর সার্জিয়াস সারনাভ জয়ী হয়েছে। রায়না সার্জিয়াসেরই প্রেয়সী এবং বাগদত্তা। বিজয়ী সার্জিয়াস আজ সৈন্যদের নয়নের মণি। সার্জিয়াসের জয়লাভের সংবাদে রায়না উচ্ছ্বাসে লুটিয়ে পড়তে চায়। সে জানাতে চায় যে যুদ্ধের কি বিশদ সংবাদ, সে জানতে চায়।
ক্যাথরিন জানালেন যে সার্জিয়াস তাদের রুশ সেনাপতির আদেশ অগ্রাহ্য করে সার্ব সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে ও তাদের অস্ট্রীয় সেনাপতিদের ছিন্ন ভিন্ন করে দিয়েছে। শত্রুপক্ষের কামান তার কিছুই করতে পারেনি। এইভাবে সার্জিয়াসের বীরত্বের বর্ণনা করে ক্যাথরিন রায়নাকে বলেন যে সে এমন বীরকেও 1 বছর ভুগিয়ে তবে বাগদত্তা হয়েছে। রায়নার মনে সংশয় জাগল, এহেন বীরপুরুষ সার্জিয়াস কি এরপর আর রায়নার দিকে তাকাবেন? রায়নার মনের মাঝে প্রশ্ন জাগত, বীরত্বের যে আদেশ দিয়ে সে নিজের মনে বীরের প্রতিমূর্তি গড়ে তুলেছিল, সার্জিয়াসের মধ্যে কি তার প্রতিফলন ঘটবে? তার সেই স্বপ্ন সার্থক হতে চলেছে দেখে সে খুবই খুশি হলো। ক্যাথরিনও জানালেন যে সার্বদের অস্ট্রীয় সেনাপতিরাও রুশদের চেয়ে কম যায় না, কিন্তু তা সত্ত্বেও সার্জিয়াস তাদের ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তাদের কথার মাঝখানে এসে উপস্থিত হলো লুকা, তাদের ঝি। কিন্তু ঝি হলেও তার মধ্যে বেশ একটা দেমাকের ভাব আছে। সে এসে খবর দিল যে সার্বদের পেছনে পেছনে বুলগাররা তাড়া করছে, তারা শহরে ঢুকে পড়েছে, এমন পথে যুদ্ধ চলছে। অতএব রায়না যেন দরজা জানলা সব বন্ধ করে দেয়। রায়না এই সংবাদ খুব মর্মাহত হলো, কারণ হতভাগ্য পলাতকদের হত্যা করার মধ্যে কোনো গৌরব নেই। যাই হোক, ঘরের সব দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো, শুধু একটা জানলার হুড়কো ছিল না বলে সেটা ভেতর থেকে আটকানো গেল না। ক্যাথরিন ও লুকা বিদায় নিয়ে চলে গেলে রায়না সার্জিয়াসের একটা ফটো বার করে পূজা করলো আর প্রার্থনা করলো যেন সে তার যোগ্য হতে পারে। রায়নার মন আজ আনন্দে কানায় কানায় পূর্ণ। শুতে গেলেও ঘুম আসে না। সে একটা বই নিয়ে শুয়ে পড়ল। কাছেই কোথাও গোলাগুলির শব্দ শুনতে পাওয়া গেল। রায়না তাড়াতাড়ি আলো নিভিয়ে দিয়ে এসে শুয়ে পড়ে। গুলির শব্দ যেন আরও কাছে শোনা যায়। একটা অস্পষ্ট মূর্তি দেখা গেল, খোলা জানলার মধ্যে দিয়ে ঘরে প্রবেশ করছে। লম্বা লম্বা শ্বাস টানার শব্দ শোনা গেল। রায়না জিজ্ঞেস করে, কে? পুরুষ কণ্ঠে জবাব আসে, সাবধান, চেঁচালেই গুলি করব। লোকটি রায়নাকে আলো জ্বালাতে বলে। রায়না আলো জ্বালিয়ে দেখল সার্ব গোলন্দাজ বাহিনীর একজন অফিসার, বয়স আন্দাজ 35। রায়নাকে খুবই অসুবিধেই ফেলেছে বলে লোকটি তার কাছে ক্ষমা চাইল, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দিল যে ধরা পড়লে তার গর্দান যাবে, কিন্তু বাঁচতে তাকে হবেই। লোকটির মৃত্যু ভয় দেখে রায়নার হাসি পায়, কিন্তু লোকটি জানালো যে কোনো লোকেই মরতে ভয় পায় এবং যতদিন সম্ভব তারা বাঁচতেই চেষ্টা করে। লোকটি রায়নাকে সতর্ক করে দিয়ে বলল যে সে চেঁচাতে চেষ্টা করলেই তাকে গুলি করে হত্যা করা হবে। রায়না মৃত্যুকে ভয় পায় না শুনে লোকটি বলল যে তাহলে তার চেঁচানো শুনে নিশ্চয়ই বহু লোকজন আসবে তাকে ধরার জন্য, তাকে অবশ্যই তখন বাঁচাবার জন্য লড়তেই হবে। কিন্তু প্রায় বিবস্ত্র অবস্থায় এতগুলো লোকের সামনে এসে দাঁড়াবে কি করে? লজ্জা যে তারই হবে। এই কথা বলে লোকটি চট করে রায়নার পোশাকটা চেয়ারের উপর থেকে তুলে নিয়ে নিজের কাছে রেখে দিল এবং বলল যে রিভলভারের চেয়েও এইটি তার ভালো অস্ত্র। এই বলে রিভলভারটা সে চেয়ারের উপর রেখে দিল। রায়না প্রতিবাদ করে বললে যে এটা ভদ্র ব্যবহার নয়।
এমন সময় বাইরে চেঁচামেচি শোনা গেল। সৈন্যরা ছুটে আসছে। রায়নাদের বাড়ি খুঁজতে দেখতে একজন সাব অফিসারের নাকি এ বাড়িতে এসে ঢুকে পড়েছেন। বাইরে বাড়ির চাকরের এবং ক্যাথরিনের প্রতিবাদ শোনা গেল। মেজর পেটকভের বাড়িতে শত্রু সন্ধান করা চলে না, কিন্তু তারা জোর করেই উপরে চলে এলো। রায়নার ঘরে পলাতক লোকটি লড়বার জন্য তৈরি হলো। সে রায়নার পোশাকটা ফিরিয়ে দিল। রায়না তাকে ভরসা দিল যে সে তাকে বাঁচাবে। এই বলে তাকে জানালার পাশে পর্দার আড়ালে লুকিয়ে রাখল। লুকা এসে সংবাদ দিল যে একজন সাব অফিসার নাকি জলের পাইপ বেয়ে উপরে উঠে এসেছে, আর তাকে খুঁজতে এসেছেন কজন সৈনিক। চেয়ারের উপর একটা রিভলভার পড়ে থাকতে দেখে লুকা ভয়ে একেবারে পাথর হয়ে যায়। ক্যাথরিন এসে জানালেন যে একজন রুশ অফিসার এসেছেন এক পলাতক শত্রুর সন্ধানে। রায়নার আপত্তি জানিয়ে বলল যে এখানে সন্ধানের কিছু নেই। এই বলে সে পর্দাটা আড়াল করে জানালা খুলে দেখালো। বাইরে থেকে গুলি ছুটে আসে ঘরের মধ্যে। রুশ অফিসারের ধমকে তাদের থামিয়ে দেন। তারপর জিজ্ঞাসা করেন রায়নাকে সে কাউকে ঢুকতে দেখেছেন কিনা। রায়না জানালো যে সে ঘুমোয়নি, কেউ এলে নিশ্চয়ই দেখতে পেত, কিন্তু কেউ আসেনি। রুশ অফিসার ক্ষমা চেয়ে বিদায় নিলেন। লুকা যেন সব টের পেয়েছে, এমনই একটা ভঙ্গি করে সে ঘর থেকে বেরিয়ে গেল। তার চলন দেখে রায়নার গা রাগে রি করে উঠল। সে দরজা বন্ধ করে দিয়ে এলে লোকটিও পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে রায়নাকে অশেষ ধন্যবাদ জানালো। প্রসঙ্গক্রমে সে আত্মপরিচয় দিয়ে বলল যে সে রায়নার ঘৃণিত সার্ব কিংবা অস্ট্রীয় নয়, সে একজন সুইস সৈনিক। দেবক্রমে সার্বদের সঙ্গে প্রথম দেখা হওয়ায় সে সার্বদের সৈন্যদলে যোগ দিয়েছেন। রায়নার বীরত্ব ও মহত্বের যথেষ্ট প্রশংসা করে সৈনিকটি বলে যে কোনো এক ফাঁকে এই রাতেই তাকে পালাতে হবে, কিন্তু রায়নার অনুমতি পেলে সে একটু বিশ্রাম করে নিতে পারে। রায়না আসনে বসতে গিয়ে রিভলভারটা দেখে আঁতকে ওঠে, কিন্তু লোকটি তাকে জানালো যে ভয় পাবার কিছু নেই, কারণ এটা গুলি ভরা নয়, আর কোনো গুলিও তার কাছে নেই। গুলির পরিবর্তে সে পকেটে রাখে চকলেট, কিন্তু এখন আর তাও নেই। রায়না অবাক হয়ে যায়, ছেলেদের মতো সৈনিকরাও চকলেট খায়। রায়না চকলেট এনে দিল তাকে। সৈনিকটির মধ্যে স্নায়বিক দুর্বলতা দেখা দিয়েছে। সে স্বীকার করল যে দুদিন পর্যন্ত গোলাগুলির মধ্যেও সাহসী মন নিয়ে কাটাতে পারে, কিন্তু 3 দিন থাকলে মন যায় ভেঙে, তাই কেবলই সে ভয় পাচ্ছে। রায়না জানালো বুলগার সৈন্যরা কিন্তু এত ভীরু নয়। তার কথার উত্তরে সৈনিকটি জানালো যে বুলগার সৈন্যরা যুদ্ধের কিছু বোঝে না বলে যুদ্ধটা জিতে গেল। বলছে ঘোড়সাওয়ারেরা কখনো গোলন্দাজদের আক্রমণ করতে পারে না, এতে ওদের মৃত্যু অবশ্যভাবী। অথচ তা জেনে শুনে বুলগাররা ঝাঁপিয়ে পড়েছিল মৃত্যুর মুখে। তার মুখে রায়না বুলগারদের আক্রমণ কাহিনী শুনতে চাইল। সুইস সৈনিক বলল যে আশ্চর্যভাবে একটা লোক তার ঘোড়াকে ছুটিয়ে দেয় সার্ব গোলন্দাজ বাহিনীর দিকে, আর তার পিছু পিছু ছুটে যায় ছোকরা সৈন্যদের দল, যাদের যুদ্ধের কোনো জ্ঞানই নেই। যে যুদ্ধটি তাদের দলপতি ছিল সে দেখতে সুন্দর, জ্বলন্ত চোখ, সুন্দর গোপ।
সে আক্রমণ করলো, যেমন করে ডন কুইস্টো আক্রমণ করেছিল হাওয়াই কলগুলোকে। তার সে ব্যাপার দেখে সার্প সৈন্যরা হেসেছিল, কিন্তু যখন আবিষ্কৃত হলো যেন সার্পদের কামানে গোলা ঢুকানো যাচ্ছে না, তখন তাদের মুখ কালো হয়ে গিয়েছিল। সার্বরা ওই কারণেই সেদিন পরাজিত হয়েছিল। সেই যুদ্ধে সকল বোকার সেরা বোকা ছিল সেই দলপতি। সে সমস্ত সৈন্য নিয়ে সেদিন যেন আত্মহত্যা করতে চলেছিল। ভাগ্যিস বেঁচে গেল সার্বদের কামান বা পিস্তল চলল না বলে। লোকটির কথা শুনে রায়না মন ক্ষুণ্ণ হলো। তারপর তাকে জিজ্ঞাসা করল সে সেই দলপতি ভদ্রলোককে দেখলে চিনতে পারবে কিনা। তারপরেই তাকে মেজর সার্জিয়াসের একখানা ফটো দেখিয়ে রায়না জানালো যে সে এই ভদ্রলোকের বাগদত্তা। সুইস সৈনিক ফটো দেখে চিনতে পারল এবং রায়নার সামনে তার নিন্দা করছে বলে ক্ষমা চাইল। তবু তার কার্যকলাপের কথা ভেবে না হেসে পারল না। যাই হোক, সার্জিয়াসের কার্যের সমর্থনের ভঙ্গিতে সৈনিকটি আবার বলল যে ভদ্রলোক সম্ভবত সার্বদের গোলাগুলি অভাবের কথা জানতে পেরেই আক্রমণ করেছিল। রায়না কিন্তু এতে সন্তুষ্ট হলো না, কিন্তু সে খুব রূঢ়ভাবে লোকটিকে আবার জলের পাইপ বেয়ে নিচে নেমে যেতে আদেশ করল। রায়নার প্রস্তাবে লোকটি ঘাবড়ে গেল। সে বলল যে প্রাণের ভয়ে সে জলের পাইপ ধরে উপরে উঠেছিল, কিন্তু ঠান্ডা মাথায় আবার নিচে নামতে পারবে না। রায়না তাকে চকলেট ক্রিম সৈনিক বলে ঠাট্টা করল, কিন্তু যে ব্যক্তি 48 ঘন্টা ঘুমায়নি, এত ঠান্ডা সত্ত্বেও তাকে তাড়ানো মুশকিল। কিন্তু শেষ পর্যন্ত রায়নার জেদ তাকে জানালার দিকে এগিয়ে যেতেই হবে। হঠাৎ গুলির আওয়াজ শোনা গেল বাইরে। এই অবস্থায় রায়নাও তাকে বাইরে যেতে দিতে পারে না। অগত্যা আরও কিছুক্ষণ নিরাপদে রাখার জন্য রায়নাকে স্বীকৃতি হতে হয়। রায়না লোকটিকে জানালো যে তার বাবা মেজর পেটকভ বুলগেরিয়ার একটি সার্বোত্তম বংশের কর্তা এবং সৈন্য বিভাগের একজন মস্ত বড় অফিসার। তাদের বাড়িতে দুসার জানলা, সিঁড়ি, এমনকি একটি পুস্তকাগারও আছে। অতএব সে একটি কৃষ্টিসম্পন্ন লোকের ঘরে এসেছেন, কোনো চাষার ঘরে নয়। সুতরাং তার কোনো প্রাণের ভয় নেই। কথা প্রসঙ্গে রায়না জানালো যে ভিয়েনা শহরে 1 মাসের মধ্যে বেড়াতে গিয়ে একটা অপেরা দেখে এসেছে। তাতে এরকম ধরনের একটা ঘটনা ঘটে। শত্রুদের হাত থেকে পালিয়ে একটি লোক তার পরম শত্রু কাস্টিলিয়ার আমিরের বাড়িতে উপস্থিত হলো, কিন্তু অতিথি দেবতা বলে আমির তাকে কিছুতেই শত্রুর হাতে তুলে দিলেন না। এই বলে রায়না তাকে জানালো যে তাদের পরিবারেও অতিথিদের সমাদর আছে। পিস্তল না দেখিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় চাইলেও নিজের বাড়ির মতোই নিরাপদ আশ্রয় এখানে পেতে পারত। মেজর পেটকভ যুদ্ধক্ষেত্রে থাকলেও রায়নাই তাকে অভয় দান করতে পারে। এই বলে রায়না বন্ধুত্বের নির্দেশন স্বরূপ তার হাত বাড়িয়ে দিল, কিন্তু সুইস সৈনিক স্নান করেননি, তার হাত নোংরা, এই জন্য রায়নার হাত ধরতে চাইল না। তবে কৃতজ্ঞতা নিদর্শন স্বরূপ তার হাতে চুমু খেল। এক কুমারীর শয়নঘরে গোপনে অবস্থান করা সঙ্গত নয় বিবেচনা করে সে রায়নাকে বলল তার মাকে যেন খবরটা জানানো হয়। রায়না তাকে জেগে থাকতে বলে, তার অনুপস্থিতিতে যেন সে ঠাই দাঁড়িয়ে থাকে। এই কথা বলে তার মাকে ডাকতে গেল। রায়নাকে জেগে থাকবার প্রতিশ্রুতি দিলেও যে ব্যক্তি
পুরো 2 দিন ঘুমায়নি, তার পক্ষে আর জেগে থাকা সম্ভব নয়। সে বিছানায় শুয়ে পড়ল এবং ঘুমাবে না ভাবলেও শীঘ্রই ঘুমিয়ে পড়ল। রায়না মাকে নিয়ে ফিরে এলো। ক্যাথরিন এই আবিষ্কার করলেন যে লোকটি ঘুমিয়ে পড়েছে। তিনি রুষ্ট হয়ে তাকে জাগাতে চাইলেন, কিন্তু রায়না একটু দরদের সঙ্গে তাকে বারণ করল। বেচারি ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। মা অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। এই ছিল তোমাদের প্রথম অঙ্ক, মানে ফার্স্ট অ্যাক্ট। সেকেন্ড অ্যাক্ট নিয়ে আলোচনা করছি। দেখো, 1886 সালের মার্চ মাস, সুন্দর বসন্তকাল। মেজর পেটকপ এর বাড়ির ভিতরকার বাগানের দিক থেকে সিঁড়ি উঠে গেছে উপরে। ঝি লুকা সিগারেট টানছে আর বাড়ির চাকর নিকোলা তাকে উপদেশ দিচ্ছে। নিকোলা বললে যে বাড়ির কর্তৃক, মানে যদি কখনো সন্দেহ জাগে যে লুকা তার প্রতি অসম্মান দেখাচ্ছে বা কিছু বেহিসাবি কাজ করছে, তার সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করবেন। অতএব লুকার সাবধান হওয়া দরকার। কিন্তু লুকা তা মানতে চায় না। তখন নিকোলা তাকে জানালো যে সে যদি এরকম ভাবে প্রভু পরিবারের সঙ্গে ঝগড়া করে, তবে সে তাকে বিয়ে করতে পারবে না। কারণ বিয়ের পর তারা যখন সোফিয়া শহরে দোকান খুলবে, তখন এই পরিবারেই হবে তাদের সবচেয়ে বড় খদ্দের। কাজেই তাদের চটিয়ে দেওয়ার অর্থ হলো নিজের সর্বনাশ করা। লুকা জানালো যে প্রভুরা চটাতে যাবেন না, কারণ সে এই পরিবারের বহু গোপন সংবাদ জানে। নিকোলা তাকে জানালো যে এ সংবাদ প্রভুরা শুনলে তাকে মিথ্যাবাদী বলে তাড়িয়ে দেবেন। অধিকন্তু তারা বাবার চাষের জমিও তারা কেড়ে নেবেন। বড় লোকেদের ক্ষমতার কথা লুকা কিছু জানে না বলেই এরকম ছেলে মানুষের মতো কথা বলছে। নইলে নিকোলা এতদিন এ পরিবারে আছে, সেও কি আর এ বাড়ির গোপন কথা কিছু কম জানে? সে যা জানে তা বললে হইচই পড়ে যাবে স্বামী স্ত্রীতে, আর সার্জিয়াসের সঙ্গে রায়নার বিয়েও যাবে ভণ্ডুল হবে। নিকোলা লুকাকে আবার সাবধান করে দিয়ে বললে যে সব কথা জেনে শুনেও তাদের বোঝাতে হবে যে তাদের কেটে ফেললেও পেটের কথা মুখে আসবে না। এইভাবেই চাকরি করতে হয়। লুকা স্বীকার করল নিকোলা আদর্শ ভ্রাতৃ বটে, মানে চাকর বটে। তারা যখন এইভাবে কথা বলছে, তখন যুদ্ধক্ষেত্র থেকে মেজর পেটকপ ফিরে এলেন। ভদ্রলোকের বয়স 50, আমোদে প্রকৃতির, অথচ অল্পেই চটে যান। তার সাড়া পেয়েই লুকা কফি নিয়ে এলো। তিনি পত্নী ও কন্যাকে তার আগমন সংবাদ জানাতে বললেন। যথাসময়ে গৃহিণী, মানে ক্যাথরিন, সাজগোজ করে স্বামীর সঙ্গে দেখা করতে এলেন। তার স্বামী যে এতে শীঘ্রই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে পারবেন, এটা তিনি আশা করতে পারেননি। মেজর জানালেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে, সন্ধিপত্র স্বাক্ষরিত হয়েছে এবং সৈন্যদলও ভেঙে দেওয়া হয়েছে। ক্যাথরিন এ সংবাদে খুশি হলেন না। তাই মেজর জানালেন যে সন্ধির ব্যাপারে তার পরামর্শ নেওয়া হয়নি, তবে সম্মানজনক শর্তেই সন্ধি হয়েছে। শত্রুপক্ষ চাপাচাপি করলেও তিনি সন্ধিপত্রে তাদের সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করতে দেননি। ক্যাথরিন এর ইচ্ছা ছিল যে সমস্ত সার্বিয়া দখল করে রাজপুত্র আলেকজান্ডারকে সমগ্র বলকানের সম্রাট বলে স্বীকার করে নেওয়া। মেজর ঠাট্টা করে বললেন যে তার আগে অস্ট্রিয়া সাম্রাজ্য দখল করে নিতে হতো, এবং তাহলে তাকে দীর্ঘকাল স্ত্রীকে ছেড়ে থাকতে হতো
কিন্তু তিনি সেটা সইতে পারতেন না, তাই চলে এসেছেন। এইবার মেজর স্ত্রী স্বাস্থ্যের সংবাদ জানতে চাইলে ক্যাথরিন বললেন যে তার গলায় ঘা হয়েছে। মেজর বললেন যে রোজ স্নান করবার জন্যই তার এ অবস্থা হয়েছে। ইংরেজরাই এই কদর্য অভ্যাস সারা ইউরোপ জুড়ে ছড়িয়েছে। মেজর নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন এবং তার জন্য সপ্তাহে একদিন স্নানেই যথেষ্ট। তার পিতৃদেব সারা জীবনে একবারও স্নান না করেই 99 বছর বেঁচে গেছেন। ক্যাথরিন বললেন মেজর অন্তরে এখনও বর্বরেই রয়েছেন। তিনি সবয়ে জানতে চাইলেন রুশদের সঙ্গে তিনি ভদ্রভাবে ব্যবহার করতে পেরেছিলেন কিনা। মেজর সায় দিয়ে জানালেন তাদের কাছে তিনি তার নিজস্ব পুস্তকাগারের কথাও বলে এসেছেন। রুশদের কাছে মেজর বিজলি ঘণ্টার কথাটা জানিয়েছেন কিনা স্ত্রী জানতে চাইলেন। বিজলি ঘণ্টা জিনিসটা কি বুঝে নিয়ে মেজর বললেন যে ওটার কোনো প্রয়োজন নেই, চিৎকার করে ডাকলেই কাজ চলে। ক্যাথরিন বললেন যে চিৎকার করে ডাকাটা অসভ্যতা। স্বামী বললেন যে বাগানে জামা কাপড় শুকোতে দেওয়াও অসভ্যতা, কেননা অতিথি আসলে প্রথমে ওগুলোই চোখে পড়বে। কিন্তু স্ত্রী তা মানতে রাজি হলেন না। ফটকের বাইরে মেজর সার্জিয়াসের গলার আওয়াজ শুনতে পেয়ে মেজর পেটকভ চাকর নিকোলাকে ডেকে দরজা খুলে দিতে বললেন। তারপর স্ত্রীকে বললেন তিনিই যেন সার্জিয়াসের সঙ্গে কথা বলেন। সার্জিয়াসের পদোন্নতি হচ্ছে না বলে তিনি পেটকভকে বড় বিরক্তি করেন। ক্যাথরিন সার্জিয়াস এর পক্ষ সমর্থন করে বলেন যে রায়নার সঙ্গে যার বিয়ে হবে তার অবশ্যই উন্নতি চাই, আর দেশের লোককে যে কেন সেনাপতি করা হবে না তাও তিনি বোঝেন না। সার্জিয়াস এসে প্রবেশ করল। সুন্দর লম্বা চওড়া শক্ত যুবক, কিন্তু জগতের কাছে ঘা খেয়ে কিছুটা দুঃখবাদী, কিছুটা সংযয়ী। যাই হোক, পেটকভ তাকে অভ্যর্থনা জানালেন। ক্যাথরিন দুহাত বাড়িয়ে সম্বোধিত করলেন এবং জানালেন যে তার ঘোড়সাওয়ার নিয়ে আক্রমণের কথা সারা দেশকে মাতিয়ে তুলেছে। সার্জিয়াস জানালো যে সে ভ্রান্ত পথে গিয়েও যুদ্ধটা জিতে গেল, আর যে দুজন কসাক নির্ভুলভাবে যুদ্ধ করেছিল তারা হেরে গেছে, অথচ তাদের পদোন্নতি হয়েছে। অতএব সে সৈনিকের কাছেই ইস্তফা দেবে। একথা শুনে সকলেই চমকে উঠলেন। এই সময় সার্জিয়াস রায়নার খবর জানতে চায়। সঙ্গে সঙ্গে নাটকীয়ভাবে রায়না প্রবেশ করলো। সার্জিয়াস ও নাটকীয়ভাবেই তার প্রতি সম্মান জানালো। রায়না তার বাবাকে অভিনন্দিত করল। ক্যাথরিনের প্রশ্নের উত্তরে সার্জিয়াস জানালো যে সত্যি সত্যি সে সৈনিক বৃত্তি ত্যাগ করেছে, কারণ সৈনিক কাজ হচ্ছে ভীরুর মতো। তোমাকে আক্রমণ চালাতে হবে যখন তুমি সবল, আবার বিপদের দিকেই যাবে না যখন তুমি দুর্বল। পেটকভ বললেন যে সৈনিকের কাজটাও অন্যান্য ব্যবসার মতো। সার্জিয়াস বললেন যে সেই ব্যবসায়ী পরিব্রাজক ক্যাপ্টেনের কথা শুনে সে যুদ্ধবৃত্তি ত্যাগ করেছেন। ব্যবসাদারি সে করতে পারবে না। পেটকভ জানতে চাইলেন যে সার্জিয়াস যে ব্যবসায়ী ভদ্রলোকের কথা বলল সে সেই সুইস ভদ্রলোক কিনা। সুইস ভদ্রলোকের কথা শুনে রায়না এবং ক্যাথরিনের মনে কৌতূহল জাগল। তারা নানাভাবে প্রশ্ন করে বুঝলেন যে এই সুইস ভদ্রলোকেই আশ্রয়ের জন্য রায়নার ঘরে ঢুকেছিল, কিন্তু তারা ব্যাপারটা চেপে গেলেন। ওই ভদ্রলোকের কথা উঠতে পেটকভ এবং সার্জিয়াস তার সম্বন্ধে যুদ্ধক্ষেত্রে শোনা একটা সুন্দর গল্প বললেন।
ওই ভদ্রলোক পালিয়ে এসে জলের পাইপ ধরে এক তরুণী বুলগার মহিলার ঘরে গিয়ে আত্মগোপন করেন। তারপর ভদ্রমহিলা তাকে ঘণ্টা খানেক যত্ন আত্তি করেন। পরে ব্যাপারটা যাতে অশোভন না হয় সেজন্য তার মাকে ডেকে আনেন। পরের দিন সকালে ওই ভদ্রলোক গৃহস্বামীর একটা পুরনো পোশাক পরে পালিয়ে যান। গৃহস্বামী তখন যুদ্ধক্ষেত্রে। এ কাহিনী শুনে রায়নাও চলে গেলেন। ক্যাথরিনও আপত্তি করে বললেন যে ভদ্রমহিলার সামনে এমনই ইতর গল্প বলা শোভন নয়। সার্জিয়াস ক্ষমা চাইল। পেটকপ সামরিক ব্যাপারে সার্জিয়াসের সঙ্গে পরামর্শের জন্য তাকে ডাকলে তাতে আপত্তি জানিয়ে ক্যাথরিন পেটকপকে নিয়ে বাইরে চলে গেলেন। তারা দুজনে চলে যেতেই সার্জিয়াস ও রায়নার প্রেম আলাপ শুরু হলো। রায়না তাকে রাজা আর বীর বলে সম্বোধন করে। সার্জিয়াস রায়নার কপালে চুম্বন করে। রায়না বলে সে হয়তো সার্জিয়াসের যোগ্য নয়। সার্জিয়াস বলে সে যা কিছু করছে সবই রায়নার জন্য। রায়না জানায় তারা দুজনেই হয়তো উচ্চতর প্রেমের দর্শন পেয়েছে। তার জন্যই তাদের পক্ষে কোনো মন্দ কাজ বা মন্দ চিন্তার প্রশ্রয় দেওয়া সম্ভব নয়। এই সময় লুকা আসছে দেখে রায়নার সরে যায়। ঝিয়ের সামনে এ ধরনের আলাপ চলে না। সে জানালো যে উপর থেকে সে ছুটি নিয়ে চলে আসছে। তারপর তারা অনেকক্ষণ ধরে বেড়াবে। লুকাকে দেখে সার্জিয়াস মুগ্ধ হলো। সে লুকাকে জিজ্ঞেস করলো সে উচ্চতর প্রেম বোঝে কিনা। উচ্চতর প্রেম লুকা বোঝে না শুনে সার্জিয়াস হাঁপ ছেড়ে বাঁচল। উচ্চতর প্রেমের ঠেলায় সে হাঁপিয়ে উঠেছিল। সে লুকাকে কাছে টেনে নিতে চায়, কিন্তু লুকা সরে যায়। উপরের জানালা থেকে রায়না তাদের দেখে ফেলতে পারে এই ভেবে সার্জিয়াস তাকে আড়ালে নিয়ে গিয়ে তাকে চুম্বন করতে চাইল, কিন্তু লুকা তাতেও রাজি নয়। সে বলল যে সব ভদ্রলোকেই একই রকম। সার্জিয়াস যেমন রায়নার অসাক্ষাতে লুকার সঙ্গে প্রেম করে, রায়নাও তেমনি সার্জিয়াসের অসাক্ষাতে অপরের সঙ্গে প্রেম করে। একথা শুনে সার্জিয়াস ভয়ানক উত্তেজিত হয়ে ওঠে। সে জানতে চায় কে সেই লোক যে তার অসাক্ষাতে রায়নার সঙ্গে প্রেম করে, কিন্তু লুকা তা বলবে না, কারণ তাহলে তার চাকরি যাবে। কিন্তু অনেক পীড়াপিড়ির পর লুকা বলল যে সে তার নাম জানে না, তাকে দেখেওনি, সে শুধু তার গলার আওয়াজ শুনেছে। যদি সে ভদ্রলোক আর কখনো আসেন তবে রায়না তাকে বিয়ে করবেই, তাতে সেই ভদ্রলোক রাজি থাকুক আর নাই থাকুক। সার্জিয়াস কেঁপে ওঠে যেন কেউ তাকে ছোড়া মেরেছে। সে জোরে লুকার হাত চেপে ধরে, তাতে লুকার হাতে যন্ত্রণা হয়। সার্জিয়াস তাকে বলে যে সে বিশ্বাসঘাতক, অতি হীন চরিত্র তার। হাতের ব্যথার উপর হাত ঝুলোতে ঝুলোতে লুকা তাকে গাল দেয় আর জানায় যে রায়না মিথ্যাবাদী। এই বলে সে আবার কাজ করতে থাকে। এমন সময় সার্জিয়াস দুঃখিত হয়ে লুকাকে বলল যে কোনো অবস্থাতেই কোনো ভদ্রলোকের মেয়ের গায়ে হাত তোলা উচিত নয়, এর জন্য তিনি দুঃখিত। কিন্তু লুকা এতে খুশি হয় না, এমন কি সে টাকাও চায় না। সে বলে যে তার হাতের ব্যথা সারিয়ে দিতে হবে। এই বলে সে তার হাতটা এমন চমৎকার ভঙ্গিতে বাড়িয়ে দেয় তাতে সার্জিয়াস তাতে চুমু খেতে পারে। সার্জিয়াস কিছুক্ষণ ইতস্তত করলো, তারপর চুমু খেতে অস্বীকার করলো। লুকার হাত আপনা থেকে নেমে আসে। সে বাসনপত্র গুছিয়ে চলে যাচ্ছে। এমন সময় রায়না সাজগোজ করে উপর থেকে নেমে এলো। রায়না ঠাট্টা করে জিজ্ঞেস করলো সার্জিয়াসকে সে লুকার সঙ্গে ভাব করছিল কিনা। সার্জিয়াস প্রতিবাদ
করলে রায়না ক্ষমা চেয়ে নিল। এদিকে ক্যাথরিন এসে জানালেন যে মেজর পেটকভ যুদ্ধ সংক্রান্ত একটা ব্যাপারে ভয়ানক ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি সার্জিয়াসের সাহায্য চাইলেন। সার্জিয়াস চলে গেলে ক্যাথরিন রায়নার সঙ্গে সেই সুইস ভদ্রলোক সম্বন্ধে গোপন আলাপ করতে লাগলেন। ক্যাথরিন জানালেন যে কর্তা তার পুরনো কোটটার খোঁজ করছিল। রায়নার উপর রুষ্ট হয়ে ক্যাথরিন বলেন রায়নাই তাকে এই বিপদে ফেলেছে। রায়না ও সেই সুইস ভদ্রলোকের উপর ভয়ানক চটে গেল। ওই ভদ্রলোকেই সমস্ত বিষয় গল্প করে জানিয়ে দিয়েছে। তার সঙ্গে আবার দেখা হলে তাকে উচিত শাস্তি দেওয়া হবে। ক্যাথরিন রায়নাকে নানাভাবে জেরা করতে লাগলেন। রায়না বাঁকা বাঁকা উত্তর দিতে লাগলো। তাতে ক্যাথরিন রুষ্ট হয়ে তাকে বললেন যে সার্জিয়াস এসব কথা শুনতে পেলে আর তাকে বিয়ে করবে। রায়না রাগ করে বললেন যে সার্জিয়াস ক্যাথরিনের এতই প্রিয়, তাহলে তিনি সার্জিয়াসকে বিয়ে করলে পারতেন। তিনি মেয়ের স্পর্ধা দেখে অবাক হন। রায়না জানালো যে সেই চকলেট ক্রিম সৈনিকের কথা সার্জিয়াস জানতে পারলে তার বয়েই গেল। এমন সময় লুকা এসে জানালো যে একজন সার্বিয়ার অফিসার দেখা করতে এসেছেন। গৃহিণী জানালেন যে তাকে যেন কর্তার কাছে পুস্তকাগারে নিয়ে যাওয়া হয়। লুকা জানালো যে তিনি গৃহিণীর সঙ্গেই দেখা করতে চান। তার নাম ক্যাপ্টেন ব্লান্সলি, তিনি জাতিতে সুইস। একথা শুনে গৃহিণী চমকে ওঠেন। লুকা আরও জানালো যে তার হাতে একটা থলে আছে। গৃহিণী বুঝলেন যে সেই সুইস অফিসারই কর্তার পুরনো কোটটা ফিরিয়ে দিতে এসেছেন। তিনি লুকাকে বলেন যে যেন কর্তার লাইব্রেরির দরজা বন্ধ করে দিয়ে ভদ্রলোককে এখানে নিয়ে আসে। ক্যাপ্টেন ব্লান্সলি এসে হাজির হলো সেই আশ্রয় প্রার্থী ভদ্রলোকের কাছেই। ক্যাথরিন জানালেন যে তার স্বামী এবং ভাবি জামাতা দুজনেই বাড়িতে উপস্থিত, কাজেই তাকে এখনই চলে যেতে হবে। তারা জানতে পারলে অবস্থা সঙ্গীন হবে, কারণ সার্বদের সঙ্গে এখনও তাদের শত্রুতার সম্পর্ক। অতএব সে যেন এক্ষুনি এ স্থান ত্যাগ করে। ক্যাপ্টেন সহজেই ক্যাথরিনের কথায় রাজি হয়ে গেল। ক্যাথরিন তাকে আস্তাবলের দরজার কাছে নিয়ে গিয়ে তাকে গোপনে চলে যেতে বললেন এবং তার ঠিকানাটা জেনে নিয়ে বললেন যে তার থলেটা পরে পাঠিয়ে দেওয়া হবে। এমন সময় মেজর পেটকভ উপস্থিত হয়ে বললেন যে তিনি ক্যাপ্টেনকে উপর থেকে দেখতে পেয়েই চলে এসেছেন। সার্জিয়াস ও পূর্বতন শত্রুকে বন্ধু হিসেবে সম্বর্ধনা জানালো। ক্যাথরিন পূর্বের ব্যাপারটা চাপা দিয়ে বললেন যে তিনি ক্যাপ্টেনকে খাবারের জন্য নিমন্ত্রণ করেছেন, কিন্তু তিনি না খেয়েই চলে যেতে চাইছেন। কিন্তু সার্জিয়াসও তাকে আর যেতে দিতে চাইল না। বলল যে যুদ্ধের বিষয়ে তার সঙ্গে সে কিছু পরামর্শ করবে। এমন সময় রায়না ঘরে ঢুকে ক্যাপ্টেনকে দেখতে পেয়ে বলে ওঠে, চকলেট ক্রিম সৈনিক! সকলেই অবাক। রায়না তাড়াতাড়ি সামলে বলেন যে সে চকলেট ক্রিমের একটা পুতুল তৈরি করেছিল, নিকোলা সেটা ভেঙে ফেলেছে। এই ক্যাপ্টেনকে কিছু বলা হয়নি। এবার সকলে প্রীত হলেন। চাকরের বোকামির জন্য মেজর পেটকভ ভয়ানক চটে যান। এই অবস্থায় নিকোলা ক্যাপ্টেনের থলেটা নিয়ে আসে। ক্যাথরিন বকুনি দিয়ে তাকে নিয়ে যেতে বলেন। সে ক্ষমা চাইতে চলে যায়। পেটকভ তাকে শাসিয়ে দিয়ে বলেন যে আগামী শনিবার তাকে ছাঁটাই করবেন। ক্যাথরিন আর রায়না দুজনে মিলে তাকে শান্ত করেন। ব্লান্সলি যাবে না ঠিক হলো, আর যতদিন নিজের দেশে
ফিরে না যাচ্ছে ততদিন পেটকপ পরিবারের অতিথি রূপে থাকতে রাজি হলো। এখন থার্ড অ্যাক্ট নিয়ে আলোচনা করছি, শোনো। ওই দিনেই বিকেল বেলার ঘটনা। মেজর পেটকপ, সার্জিয়াস এবং ক্যাপ্টেন ব্লান্সলি পেটকভের গ্রন্থাগারে বসে কাজ করছেন। গ্রন্থাগার নামে মাত্র, একটি র্যাকে কয়েকটি ছেঁড়া ছেঁড়া বই, দুটি ঝোলানো র্যাকে কিছু উপহার পাওয়া বই। ব্লান্সলি দুটি মানচিত্র নিয়ে হুকুমনামা লিখছে, সার্জিয়াস তা সই করছে। পেটকপ শুধু বসে আছেন, কোনোই সাহায্য করতে পারছেন না। যুদ্ধের সাজে বসে থেকে তিনিও আরাম পাচ্ছেন না, তাই আবার কোটটার খবর নেন। গৃহিণী নিকোলাকে ডেকে ঘর থেকে মেজরের পুরনো নীল কোটটা নিয়ে আসতে বলেন। পেটকপ বাজি ধরে বলেন যে ওখানে তার কোট কিছুতেই পাওয়া যাবে না। তিনি নিজে খুঁজে দেখেছেন, কিন্তু নিকোলা সত্যি সত্যি কোটটা নিয়ে এলো দেখে পেটকপ হতভম্ব হলেন। ভাবলেন যে তিনি বুড়ো হচ্ছেন, তাই তার ভুল হচ্ছে। এখন এইসব অত্যন্ত জরুরি কাগজপত্রগুলি চাকর বাকরদের হাত দিয়ে যথাস্থানে পাঠিয়ে দেওয়া দরকার। এই কাজটি সমাধান করবার জন্যে সার্জিয়াস বেরিয়ে গেল। ব্লান্সলি পেটকপকেও পাঠিয়ে দিলেন একই উদ্দেশ্যে। ক্যাথরিন গেলেন তার সঙ্গে, কারণ স্বামীর চেয়েও তার দাপট বেশি। এইবার ঘরে রইল শুধু রায়না আর ব্লান্সলি। ব্লান্সলিকে বড় চকচকে দেখাচ্ছিল। রায়না তার এই প্রশংসা করতে সে জানালো যে সে স্নানাদি সেরে এসেছে বলেই ওই রূপ দেখাচ্ছে। রায়না জিজ্ঞেস করলো ক্যাপ্টেন পালিয়েছিল বলে কেউ নিন্দে করছিল কিনা তার। ক্যাপ্টেন জানালো যে সকলেই ওরকমভাবে পালিয়ে থাকে, এতে নিন্দে করার কিছু নেই। রায়না তখন ব্লান্সলির বিরুদ্ধে অভিযোগ করল যে ব্লান্সলি সেদিনকার ঘটনা রটিয়ে বেরিয়েছে, যার ফলে মেজর পেটকপ এবং সার্জিয়াস পর্যন্ত ব্যাপারটা শুনেছে। ভাগ্যিস এ বাড়িতেই যে ঘটনাটা ঘটেছিল সে খবরটা তারা জানতে পারেনি। যদি সার্জিয়াস এ ব্যাপারটা ঘৃণাক্ষরেও জানতে পারত, তবে সে নিশ্চয়ই ব্লান্সলিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে তাকে হত্যা করত। ব্লান্সলি রায়নাকে অনুরোধ করল সে ব্যাপারটা যেন সার্জিয়াসকে কখনো না জানায়, কিন্তু রায়না এতে রাজি নয়, কারণ সে সার্জিয়াসের নিকট বাগদত্তা। অতএব ভাবি স্বামীর কাছে কোনো কিছু গোপন করা তার নীতি ধর্মের বিরোধী। সে সার্জিয়াসের সঙ্গে নিখুঁত ব্যবহার করতে চায়, যেন কোনো হীনতা, দীনতা, প্রবঞ্চনা তার মধ্যে ঠাঁই না পায়। সার্জিয়াসের সঙ্গে তার সম্বন্ধ তার জীবনের সত্যকার সুন্দর ও মহান বস্তু। রায়না জানালো যে সে কখনো মিছে কথা বলতে পারে না। সে জীবনে শুধু দুবার মাত্র মিছে কথা বলেছে। একবার রুশ অফিসারের হাত থেকে ব্লান্সলিকে বাঁচানোর জন্য মিছে কথা বলেছিল, আর আইস পুডিংয়ের গল্পটা মিছে বলেছিল, এও সার্জিয়াসের হাত থেকে তাকে বাঁচানোর জন্যই। ব্লান্সলি রায়নার কথা শুনে অবাক হলো। সে নিজেও সরল মানুষ, কিন্তু তা বলে একটা সকালেও তার মিথ্যা কথা না বলে কাটে কিনা সন্দেহ। সে বলল যে রায়না যখন মহানভাবে কাপা গলায় এ কথা বলে তখন তা শুনে তার প্রশংসা করতে ইচ্ছে হয়, কিন্তু বিশ্বাস করা হয় না। ব্লান্সলির কথায় রায়না তার মুখোশ খুলে সহজভাবে কথা কইতে পেয়ে যেন বাঁচে। সে বুঝল যে এতদিন পর্যন্ত সে এক স্বপ্ন রাজ্যে বাস করে আসছে।
কিন্তু তার ভয় হলো ব্লান্সলি যদি তাকে ঘৃণা করে, কিন্তু যখন সে বুঝল যে তার ধারণা অমূলক, তখন সে হাঁপ ছেড়ে বাঁচল। সে বুঝল। রায়না জিজ্ঞেস করল সে ব্লান্সলির কোটের পকেটে যে ফটোটা রেখেছিল তার জন্য সে কিছু মনে করছে কিনা। ব্লান্সলি অবাক হয়ে জানালো যে সে এটা লক্ষ্যই করেনি। রায়না ভয় পেল। উফ, আমার চকলেট ক্রিম সৈনিকের উদ্দেশ্যে, উফ, এই লেখা ফটোখানা যদি তার বাবার হাতে গিয়ে পড়ে। তারা এই বিষয় নিয়ে যখন কথা বলছে তখন লুকা ব্লান্সির একরাশ চিঠিপত্র নিয়ে এসে ঢুকল। একখানা তারে মানে ব্লান্সলির পিতার মৃত্যু সংবাদ এলো। তাতে বলা হয়েছে যে পিতার মৃত্যুতে সেই তার সমস্ত হোটেলের মালিক হয়েছে, অতএব সমস্ত বিধি ব্যবস্থা করবার জন্য সে যেন বিলম্বেই রওনা হয়ে যায়। চিঠিপত্র হাতে নিয়ে ব্লান্সলি বেরিয়ে গেল। রায়নাকে চটানোর উদ্দেশ্যে লুকা বলল যে ভদ্রলোকের হৃদয় বলে কোনো বস্তু নেই, কারণ পিতার মৃত্যু সংবাদ পেয়েও তার মুখ দিয়ে একটা কথা বেরোলো না। রায়না ক্যাপ্টেনের পক্ষ সমর্থন করে বলল যে যে ব্যক্তি বছর বছর ধরে যুদ্ধে এত লোক খুন করছে তার আবার দুঃখ। লুকা বলল, যে সৈনিক হওয়া সত্ত্বেও সার্জিয়াস এর হৃদয় কত বড়। রায়না চলে গেল। নিকোলা ঘরে এসে ঢুকল। সে খুশি হয়ে লুকাকে জানালো যে সে তার বুদ্ধির জোরে সার্জিয়াস আর ক্যাপ্টেন উভয়ের কাছ থেকেই প্রচুর বকশিস আদায় করেছে। সে ওই থেকে 10 লেভি লুকাকে দিতে চাইল তার ইচ্ছে মতো খরচ করার জন্য। লুকা ঘৃণা ভরে নিকোলার উপহার প্রত্যাখ্যান করে বলেন যে নিকোলা 30 লেভিতে তার নিজের মনুষ্যত্ব বিক্রয় করেছে আর 10 লেভিতে লুকাকে কিনতে চায়। লুকা জানিয়ে দিল যে নিকোলা চাকর হবার জন্যই জন্মগ্রহণ করেছে, কিন্তু সে নয়। নিকোলা জানালো যে লুকার আশা বড় বেশি, তবে সে যেন জানে যে নিকোলাই তাকে বড় হবার সুযোগ দিয়েছে। কিন্তু লুকা সে কথা অস্বীকার করল এবং নিকোলাকে জানিয়ে দিল যে সে তার প্রভু হবে না, হবে তা চাকর। তাদের কথাবার্তার মাঝখানেই সার্জিয়াস এসে ঢুকল। নিকোলা চলে গেল। সার্জিয়াস এগিয়ে গেল লুকার দিকে। সে তাকে আঘাত করেছে এই বলে ক্ষমা চাইল এবং জানালো যে এই আঘাত সে আরাম করে দেবে। কিন্তু লুকা তার হাত সরিয়ে নিয়ে বলল, তাদের মতো চাকরানীদের নিয়ে এইভাবে খেলা করা উচিত নয়। লুকা আরও জানালো যে সে কাজেই সার্জিয়াস যখন তাকে বিয়ে করতে সাহস পাবে না তখন এই সব না করাই ভালো। সার্জিয়াস তার ধারণা অস্বীকার করে বলল যে সে রায়নাকে ভালোবাসে বলে ঈর্ষা ভরে লুকার এই সমস্ত কথা বলছে। কিন্তু লুকা জানালো যে রায়না কখনো তাকে ভালোবাসে না। লুকা আগে যে কথা বলেছে রায়না সে কাজেই করবে, সে সুইস ভদ্রলোককেই বিয়ে করবে। তখন সার্জিয়াস বাধ্য হয়েই আবার লুকার কাছে ফিরে আসবে এবং জানাবে যে তাকেই সে ভালোবাসে। তখন তার নিজের আর কিছুই করবার থাকবে না। সার্জিয়াস ক্ষেপে উঠে বলল যে সে সেই সুইসটাকে খুন করবে। লুকা তাকে বলল যে সার্জিয়াস প্রেমের ব্যাপারে সুইসটার কাছে হেরে গেছে, যুদ্ধ করলেও তার সঙ্গে হেরে যাবে। সার্জিয়াস এর অবস্থা হলো পাগলের মতো। সে বলল যে সে ভীরু কাপুরুষ নয়,
সে লুকাকে ভালোবাসতে কখনো ভয় পায় না। সে শপথ করে বলল যে যদি এরপরও সে কখনো লুকাকে স্পর্শ করে তবে তার প্রেমিক রূপেই তাকে স্পর্শ করবে। সে লুকাকেই বিয়ে করবে। এমন সময় কাগজপত্র হাতে ব্লান্সলি ঘরে এসে ঢুকল। লুকা বেরিয়ে গেল। সার্জিয়াস ব্লান্সলিকে জানালো যে সে তার প্রেমে প্রতিদ্বন্দ্বী, অতএব তার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে লড়তে হবে। ব্লান্সলি হালকাভাবে সার্জিয়াসের কথাটি গ্রহণ করে জানালো যে সার্জিয়াস যদি তরবারি নিয়ে যুদ্ধ করে তবে সে লড়বে মেশিন গান নিয়ে, কারণ সে গোলন্দাজ। যাই হোক, সেও সার্জিয়াসের সঙ্গে তরবারি নিয়েই যুদ্ধ করবে। অবশ্য পারতপক্ষে তাকে আঘাত করবে না। এমন সময় রায়না ঘরে প্রবেশ করে তাদের দ্বন্দ্বযুদ্ধের কথা শুনল। কিসের দ্বন্দ্বযুদ্ধ সে জানতে চাইল। ব্লান্সলি জানালো যে তা সে জানে না। তাদের কথাবার্তার সময় রায়নার কণ্ঠে ভাবাবেগ লক্ষ্য করে সার্জিয়াস রুষ্ট হলো। সে বলল যে রায়না তার সাক্ষাতেই ব্লান্সলির সঙ্গে ভালোবাসা চালায় আর মুখে বলে যে সে সার্জিয়াসের বাগদত্তা। তারপর সে ব্লান্সলির কাছে কৈফিয়ত চাইল, এই বলে যে সে জেনে শুনেও তাকে প্রবঞ্চনা করছে কেন সে রায়নার শয়নকক্ষে গিয়েছিল। ব্লান্সলি স্বীকার করল যে প্রাণের ভয়ে সে একদিন এই তরুণীটির শয়ন ঘরে গিয়ে হানা দিয়েছিল। সে তার এক বন্ধুর কাছে এ সংবাদ বলেছিল, কিন্তু সে তো কাঠের গোলায় পুড়ে মরেছে। সার্জিয়াস যখন বলল যে সে তার বন্ধুর কাছে এ কথা শুনেনি, তখনই রায়না বুঝে ফেলল যে লুকাই তাহলে তাকে এ সংবাদ জানিয়েছে। রায়না চটে গিয়ে জিজ্ঞেস করল যে এই কারণেই কি সে সকালবেলায় লুকার সঙ্গে প্রেম করছিল। সার্জিয়াস ধরা পড়ে স্বীকার করল যে জীবনটাই একটা তামাশা। সে আর ব্লান্সলির সঙ্গে যুদ্ধ করবে না জানালো। ব্লান্সলি তাতে খুশি হলো, যদিও যুদ্ধে তার আপত্তি ছিল, কারণ সে যুদ্ধ ব্যবসায়ী আর সার্জিয়াসের কাছে যুদ্ধটা বিলাসিতা মাত্র। রায়না বিদ্রূপ করে বলল যে তাহলেও সার্জিয়াসকে দ্বন্দ্বযুদ্ধে নামতে হবে। এবার তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে নিকোলা, অতএব নিকোলার সঙ্গে তার যুদ্ধ করা উচিত। লুকা সমস্ত কথাই আড়ি পেতে শুনেছিল। এমন সময় সার্জিয়াস তাকে টেনে নিয়ে এলো ঘরে। লুকা স্বীকার করল যে তার প্রেমের প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে ছিল বলেই সে আড়ি পেতে সব কথা শুনছিল। তারপর সে রায়নাকে লক্ষ্য করে বলল যে চকলেট ক্রিম সৈনিকের প্রতি রায়নার ভালোবাসার চেয়ে সার্জিয়াসের প্রতি তার ভালোবাসা অনেক বেশি উচ্চতরের। সার্জিয়াসের কথাটা প্রথমে বুঝতে না পেরে বলল যে ও একটা তুচ্ছ রসিকতা। এই সময় মেজর পেটকভ এলেন ঘরে। তিনি বললেন যে তার কোটটা নিশ্চয়ই অন্য কেউ পরেছিল, অনেকটা ছিঁড়ে গেছে। কিছুক্ষণ পরেই নিকোলা কোটটা নিয়ে এলো। মেজরকে কোটটা পরতে সাহায্য করবার জন্য রায়না কোটটা চেয়ে নিল। তারপর কোটটা পরানোর ফাঁকে তার পকেট থেকে ফটোটা বার করে নিয়ে সেটা ছুঁড়ে দিল ব্লান্সলির দিকে। ব্লান্সলি সার্জিয়াসের সামনেই সেটা কাগজে চাপা দেয়। পেটকভ জামা পরে পকেটে হাত দিয়ে দেখেন যে ফটোটা পকেটে নেই। তিনি বলেন যে চকলেট ক্রিম সৈনিককে স্মৃতিচিহ্ন স্বরূপ রায়নার প্রদত্ত ফটোটা পকেটে ছিল। নিশ্চয়ই ক্যাথরিন সেটা সরিয়ে ফেলেছে।
মেজরের ধারণা ছিল যে সার্জিয়াস সেই চকলেট ক্রিম সৈনিক, কিন্তু সার্জিয়াস তা অস্বীকার করলে পেটকভ খুব বিস্মিত হলেন। ব্লান্সলি তখন রহস্য মোচন করে বলল যে সেই রায়নার চকলেট ক্রিম সৈনিক। সে স্বীকার করল যে তার কন্যার গৃহে সেদিন সেই পালিয়েছিল। পেটকভকে বিস্মিত করে দিয়ে রায়না এও জানালো যে মেজর সার্জিয়াস তার মতো পাল্টেছে। লুকাই এখন তার প্রণয় পাত্রী। মেজর অবাক হলেন। নিকোলার সঙ্গে তো তার বিয়ে হবার কথা। নিকোলা তা স্বীকার করে বললেন যে লুকার ধারণা যে সে বড় ঘরের গৃহিণী হবে। নিকোলা তার বিশ্বাসী চাকর হতে পারে মাত্র। লুকা বলল সকলে মিলে তাকে শুধু অপমান করছে, আর সার্জিয়াস তার পথ দেখিয়েছে। তার ক্ষমা চাওয়া দরকার। সার্জিয়াস নতজানু হয়ে ক্ষমা চাইল। লুকা হাত বাড়িয়ে দেয়। সার্জিয়াস তাতে চুমু এঁকে দিল। লুকা জানালো যে তার কথা মতো এখন সে তার স্বামী। অবশ্য ইচ্ছে করলে সে তার কথা ফেরত নিতে পারে। সার্জিয়াস জানালো যে সে ফেরত চায় না, তাকেই চায়। এই বলে সে লুকাকে বাহুবন্ধনে আবদ্ধ করল। এমন সময় ক্যাথরিন ঘরে প্রবেশ করে তাদের এই অবস্থা দেখে বিস্মিত হন। পেটকভ তাকে জানালেন যে সার্জিয়াস রায়নার পরিবর্তে লুকাকেই বিয়ে করবে বলে মনে হচ্ছে। ক্যাথরিন ভয়ানক রুষ্ট হলেন। তার সন্দেহ হলো যে লুকা বুঝি সমস্ত গণ্ডগোলের মূলে। যাই হোক, এমন একটা বিয়ে ভেঙে গেল বলে পেটকভ দম্পতি খুব দুঃখিত হলেন। অনেক কথাবার্তার পর ক্যাপ্টেন ব্লান্সলি পেটকভ দম্পতির কাছে তাদের কন্যার পানি প্রার্থনা করল। তারা প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু পরে যখন ব্লান্সলির কাছে শুনলেন যে সেও অগাধ ঐশ্বর্যের মালিক, তখন তার হাতে কন্যা সমর্পণে আপত্তি করলেন না। রায়না ব্লান্সলিকে পতিরূপে গ্রহণ করতে সম্মত হলো।